ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজ কথা বলবো যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর জন্য বাংলাদেশ সরকার কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমরা জেনেছি যে বাংলাদেশ সরকার এই ট্যারিফের হার কমিয়ে নিয়ে আসার জন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই ছাড়গুলো কোন খাতে দেয়া হবে বা কি কি প্রেক্ষিতে দেওয়া হবে এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাসেম। আমরা তার কাছ থেকে সরকারের পরিকল্পনা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করার জন্য কি ধরনের উদ্যোগ সরকার নিচ্ছে সেইগুলো জানবো। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটা সমঝোতা বা এই নেগোসিয়েশনটা এগিয়ে নিতে চায়, নতুন করে ট্যারিফের হার যাতে নির্ধারণ করা হয়, যেটি ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ঠিক করেছে 35%, তার থেকে যাতে কমিয়ে নিয়ে আসা যায়। আসলে সরকারের প্রস্তুতিটা কেমন বা কোথায় কোথায় ছাড় দেওয়ার পরিকল্পনা সরকার করছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ হলো যুক্তরাষ্ট্র থেকে আরও কীভাবে ইম্পোর্ট বাড়ানো যায় সেরকম একটা প্ল্যান বেশ কিছুদিন ধরে করছিল, এবং তার অংশ হিসেবে গতকাল একটা চুক্তি করেছে যে যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন গম আমদানি করবে সরকার আমাদের খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এটা G2G ভিত্তিতে হবে। এর বাইরে তো আগে যেগুলি ছিল LNG ইম্পোর্ট করা, বোয়িং ইম্পোর্ট করা, সেগুলি আছে। প্লাস হলো যে যুক্তরাষ্ট্রের কিন্তু একটা শর্ত আছে যে তাদের কৃষিপণ্য আমদানি করতে হবে। তো এখানে কৃষিপণ্য বলতে সরকার আর কি ইম্পোর্ট করতে পারে সেটা নিয়ে গতকাল ইন্টারমিনিস্ট্রাল মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আসে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে চিনি ইম্পোর্ট করতে পারি, সেখান থেকে ডাল ইম্পোর্ট করা যায়, তুলা তো আসছে, এটা সরকারের আগে থেকেই একটা প্ল্যান আছে আরও বাড়ানোর, এবং বার্লি আমদানি করার একটা চিন্তা আছে। একই সাথে হচ্ছে যুক্তরাষ্ট্র মেডিকেল ইকুইপমেন্ট আমদানির জন্য আমাদেরকে একটা শর্ত দিয়েছে। আপনি জানেন যে আমরা হচ্ছে চায়না থেকেই বেশিরভাগ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্ট করি এবং সেগুলির দাম কম, এবং যুক্তরাষ্ট্র থেকে এটা ইম্পোর্ট করতে হলে আমাদের সরকার তো সরকারি হসপিটালের জন্য ইম্পোর্ট করে, কিন্তু প্রাইভেট সেক্টরই বড় অংশ ইম্পোর্ট করে। তো প্রাইভেট সেক্টরের একটা মতামত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, একটা লিখিত মতামত, এবং যতটা শুনেছি যে গতকালকে যে মিটিং ছিল ইন্টারমিনিস্ট্রাল মিটিং, সেখানে স্বাস্থ্য সচিব এই লিখিত বক্তব্যটাই হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। সেখানে ব্যবসায়ীরা কিছু পলিসি সাপোর্ট চেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে যেহেতু আমদানি ব্যয়টা বেশি হবে, সেখানে তারা পলিসি সাপোর্ট পেয়েছে। তো মোদ্দা কথা হলো যে যুক্তরাষ্ট্র আমাদের সাথে যে চুক্তিটা করতে চাচ্ছে সেখানে বাণিজ্য সংক্রান্ত যেসব বিষয় আছে সেখানে বাংলাদেশ সরকার ছাড় দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা যুক্তরাষ্ট্র থেকে এক বছরে গত বছর যে পণ্য ইম্পোর্ট হয়েছে সেখানে আমরা 648 কোটি টাকার হচ্ছে আমদানি শুল্ক বাবদ পেয়েছি। এনবিআর বলছে যে তারা এটা ছাড় দিতে প্রস্তুত আছে যদি যুক্তরাষ্ট্র আমাদের ট্যারিফটা কমায়। এটা কি জাতীয় রাজস্ব বোর্ড পুরো জিরো করে ফেলতে চায়? হ্যাঁ, জিরো করবে যদি হচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের ট্যারিফটা কমায়। এটা কমালে যদি হচ্ছে যুক্তরাষ্ট্র ট্যারিফ কমায় তাহলে এটা করতে বাংলাদেশ প্রস্তুত থাকবে এ ধরনের। এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যেসব চাওয়া আছে মোটামুটি আমাদের সরকার একমত যে এগুলি আমরা মানব বা বাস্তবায়ন করব, কিন্তু এর বাইরে যেগুলি অবাণিজ্যিক শর্ত আছে, যেগুলির সাথে জিও পলিটিক্যাল ইস্যু জড়িত বা হচ্ছে এই নিরাপত্তার নামে যেসব হচ্ছে সামরিকীকরণের যেসব শর্ত আছে, সেসব বিষয়ে সরকারের এই মুহূর্তে আগ্রহ নেই। আগ্রহ নেই বলতে কি সরকার করবেই না, নাকি মানে এইসব বিষয়ে সরকার আরো ভাবনা চিন্তা করা, সরকার আরো পর্যালোচনা করে হয়তো সামনে এগোবে কিনা, এরকম কোনো? এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় রাউন্ড নেগোসিয়েশন হয়েছিল, তখন বাংলাদেশ বলছে যে এগুলি বাংলাদেশের পক্ষে ক্যারি আউট করা সম্ভব নয়, এবং বাংলাদেশ এই চুক্তিটা করতে চাচ্ছে WTOর যেসব নিয়মকানুন আছে সেগুলির মধ্যে থেকে, কিন্তু যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিচ্ছে সেগুলি আসলে WTOর অনেক শর্তের ভায়োলেশন। এবং আজকে আমি হচ্ছে একজন আমাকে যেটা বললেন যে বাংলাদেশ হচ্ছে এসব বিষয়ের অনেক কিছুই হচ্ছে সরাসরি রিজেক্ট না করে একটু কৌশলী হবে, সেক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে 5 বছর বা কোনোটার ক্ষেত্রে আরও 10 বছর সময় চাবে বাংলাদেশ, যেটা আমরা করতে পারবো, কিন্তু সেটা এখন সম্ভব না, আমাদের আরও 5 বছর সময় লাগবে বা 10 বছর সময় লাগবে, এ ধরনের একটা বাংলাদেশ কৌশল নেবে। আরেকটা হলো যে যুক্তরাষ্ট্রের আরেকটা শর্ত আছে যে বাংলাদেশ তো হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশনের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে, এখানে পাইরেটেড পণ্য পাওয়া যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে নকল পণ্য কাউন্টারফেট প্রোডাক্ট এক্সপোর্টের অভিযোগ আছে। যুক্তরাষ্ট্র এই আইপি প্রোটেকশন ইমপ্লিমেন্টেশন এবং জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন
যুক্তরাষ্ট্রের একটা শর্ত আছে যে যুক্তরাষ্ট্র যেসব পণ্যের জিআই নিয়েছে ওইসব পণ্যকে আমেরিকান পণ্য হিসেবে বাংলাদেশের হচ্ছে স্বীকৃতি দিতে হবে। তো এক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে, এরকম একটা ওপিনিয়ন বাংলাদেশের থাকবে। গতকালকে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকা ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের নিয়ে একটা সেমিনার আয়োজন করেছিল এই বিষয়ের উপরে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আসলে বাংলাদেশের অগ্রগতি কতদূর। সেইখানে আমরা দেখলাম যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী তারা বলছে যে গত 40 বছরে এইরকম পরিস্থিতির মুখোমুখি তারা হননি। আবার একজন অর্থনীতিবিদ উনি বললেন যে বাংলাদেশ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে এই ধরনের এগ্রিমেন্টও বাংলাদেশের জন্য প্রথম। আসলে এই চুক্তি করার ক্ষেত্রে তারা এই এগ্রিমেন্টকেও মনে করছে যে একটা বাধা, যে কারণে সরকার তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারছে না, তারা বিশেষভাবে কোনো পরামর্শও দিতে পারছে না। এই এগ্রিমেন্টটা কেন আসলে করতে হয়েছে? অন্যান্য দেশও কি এই একই ধরনের এগ্রিমেন্ট করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে? দেখেন, এখানে হচ্ছে দুটো বিষয়। একটা হলো যে গত 40 বছরে ব্যবসায়ীরা এই ধরনের সংকটের মধ্যে পড়েনি, ব্যবসায়ীরা এই কথা বলছেন। এটা আমরা গতকাল রাতে বাণিজ্য সচিবের সাথে আমরা কথা বলেছি, তাকেও আমরা এই জিনিসটা বলেছিলাম এবং উনিও কিন্তু বলছেন যে গত 40 বছরে বাণিজ্য মন্ত্রণালয় এই ধরনের সংকটে পড়েনি। কারণ 1949 সালের পরে কোনো হচ্ছে উন্নত দেশ এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ চালু করে নাই। এবং আপনি জানেন যে WTO হওয়ার পরে হচ্ছে উন্নত দেশগুলো বরং গরিব দেশগুলোকে কিভাবে শুল্ক ছাড় দিয়ে, ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা দিয়ে হচ্ছে গরিব দেশগুলোকে সুবিধা দিতে পারে, এটাই হচ্ছে রেওয়াজ ছিল। তো ট্রাম্প প্রশাসন সেই প্রথাটা ভেঙে ফেলছে এবং ভেঙে ফেলে ধনী গরিব সকল দেশের উপর নির্বিশেষে সে হচ্ছে এই ট্যারিফটা ইম্পোজ করছে। ফলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এক ধরনের সংকট ফিল করছে, যেটা সচিব নিজে বলেছেন। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই আলোচনার, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আলোচনার অগ্রগতি আসলে আমরা যারা বাণিজ্য মন্ত্রণালয়ে কভার করি তারা নিজেরাও জানে না এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানেন না যে আসলে বাংলাদেশের ট্যারিফ, তারা প্রত্যেকেই হচ্ছে আশাবাদী যে কমবে, কিন্তু নেগোসিয়েশনে যে তারা কোনো ধারণা পাইছে যে বাংলাদেশ এই ক্ষেত্রে ছাড় দিলে বাংলাদেশের ট্যারিফ 35% থেকে কমে এই জায়গায় আসতে পারে 20% বা 25% আসতে পারে, এরকম ধারণা তারা পান নাই। এবং তারাও হচ্ছে মনে করেন যে এটা ফাইনালি আসলে ট্রাম্প বাংলাদেশের উপরে কত পার্সেন্ট ইম্পোজ করেন তার উপরে নির্ভর করে। এরা সরাসরি যারা নেগোসিয়েশনের সাথে যুক্ত তারাও কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারছে না যে বাংলাদেশের ট্যারিফটা আদৌ কমবে কিনা বা কমলে কত পার্সেন্ট হতে পারে, এটা কিন্তু তারা কেউ বলতে পারছে না। এটা আর সর্বশেষ যেটা যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা একজন রিপোর্টার হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের এটা হচ্ছে চুক্তিটা করাটা যৌক্তিক হয়নি। এই কারণে যে যুক্তরাষ্ট্র আমাকে কি চুক্তির শর্ত দিবে সেটা না দেখে আমি কেন আগেই একটা চুক্তি করে ফেলবো যে তুমি আমার যে চুক্তিটা করতে বলবা সেটা আমি প্রকাশ করতে পারবো না। দেখেন যে আমাদের কিন্তু এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং সেখানে এই সরকারে যারা উপদেষ্টা আছেন তারা বিভিন্ন সেক্টর থেকে আসছেন। তারা কেউ হচ্ছে ডিপ্লোমেট না, তারা কেউ হচ্ছে ট্রেড এক্সপার্ট না, তারা কেউ হচ্ছে WTO-তে কাজ করে নাই বা বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করে নাই, ফলে বা ফরেন মিনিস্ট্রিতে তারা কেউ ছিল না, ফলে তাদের ওই নেগোসিয়েশন স্কিলটা নাই। এরা যে এখন আমাদের দেশে যারা এক্সপার্ট আছে তাদের ইনকর্পোরেট করে যে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশনে যাবে সেই সুযোগ কিন্তু নাই ওই চুক্তি করার কারণে। এবং ওই চুক্তি করার কারণে এরা হচ্ছে কারো মতামত নিতে পারছে না। এই যে যেমন ব্যবসায়ীদের সরাসরি যদি যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে বাংলাদেশে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, তো ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হবে তার অপিনিয়নও কিন্তু এরা নিতে পারছে না, কারণ এদের কাছে খোলাসা করে বলতে পারছে না যে যুক্তরাষ্ট্র আসলে কি চাচ্ছে, তার মধ্যে আমরা কতটুকু দিলে তার প্রভাব আমার ব্যবসার উপরে কি হবে বা না হবে সেটা কিন্তু বলতে পারছে না। এটা আর আমরা যতটা জেনেছি যে লবিস্ট বিজেএমইর পক্ষ থেকে বেশ আগে থেকেই হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়কে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল লবিস্ট নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সেদিকে যায় নাই। এটারও বড় কারণ হচ্ছে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কারণ আপনি যখন আপনার পক্ষে আমেরিকান কোম্পানিকে লবিস্ট নিয়োগ দিবেন, তো সেই লবিস্টকে তো আপনার সব তথ্য প্রমাণ দিতে হবে যে আমেরিকা আমার কাছে এই চাচ্ছে, আমি এটা এই কারণে দিতে পারবো না, আমি এটা দিতে চাই বিনিময়ে। কিন্তু আপনি তো সেটা হচ্ছে লবিস্ট ফার্মকে দিতে পারবেন না ওই চুক্তি করার কারণে। এবং আমরা যেটা জানি যে ইন্দোনেশিয়ার উপরে 32% রেসিপ্রোকাল ডিউটি আরোপ করা ছিল এবং ইন্দোনেশিয়া হচ্ছে লবিস্ট নিয়োগ করেছে এবং তার প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার ট্যারিফ কিন্তু কমে 19%-এ আসছে। তো
এখন আমি আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অফিসারের সাথে আলাপ করছিলাম যে ইন্দোনেশিয়া লবিস্ট নিয়োগ করতে পারলে তো আমরা কেন পারলাম না। তো এখন উনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্র আমাদেরকে যে ধরনের শর্ত দিছে হয়তো ইন্দোনেশিয়াকে ওই ধরনের শর্ত দেয় না, বা ইন্দোনেশিয়ার সাথে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয় নাই, সেই কারণে ইন্দোনেশিয়া সেটা পারছে। কিন্তু আমরা ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আসলে আমরা একটা আটকে গেছি, আমরা কারো কোনো মতামত সহায়তা নিতে পারছি না। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে এই রেসিপ্রোকাল ট্যারিফের কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের শ্রমিকরা। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের সরকারি পক্ষ থেকে, আবার তাদের ব্যবসায়ীদের পক্ষ থেকেও বিভিন্ন সময় তারা কথা বলেছে বা বেশ কিছু উদ্যোগও নিয়েছে। আমরা দেখেছিলাম তাদের দুটো ক্রেতাদের জোট আমাদের দেশে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তারা কাজ করেছে আমাদের শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নের জন্য। এখন যে উদ্যোগের প্রেক্ষিতে শ্রমিকরা অসুবিধায় পড়বে সেই ধরনের উদ্যোগ তারা নিচ্ছে, এইখানে কি আমাদের মানে বলার বা এই চুক্তির মধ্যে আমাদের শ্রমিক স্বার্থ সুরক্ষার কোনো বিষয় কি থাকছে? না, এখন যেটা হলো যে এর মধ্যে আসলে শ্রম ইস্যুটা গুরুত্বপূর্ণ নয়, এর মধ্যে হচ্ছে যে সুবিধা, যুক্তরাষ্ট্রকে আপনি কতটা সুবিধা দিবেন এবং যুক্তরাষ্ট্র থেকে আপনি কতটা সুবিধা নিতে পারেন আর কি, এর মধ্যে এখন শ্রমিক ইস্যুটা ইম্পর্টেন্ট নেই। এবং যুক্তরাষ্ট্র এখন হচ্ছে যে বাণিজ্য চাচ্ছে, প্লাস হলো যে তার যে ভূরাজনৈতিক প্রভাব বিশ্বজুড়ে সেটা তারা বাড়াতে চাচ্ছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বলা হয় এই কারণে যে পাশে দুটো বড় শক্তি, একটা হচ্ছে ইন্ডিয়া এবং একটা হচ্ছে চায়না। এবং চায়নার সাথে যুক্তরাষ্ট্রের এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বহুদিন ধরেই চলছে। তো ভবিষ্যতে হচ্ছে এই দুটা শক্তিকে ট্যাকেল দেওয়ার জন্য অনেকে মনে করে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বা বাংলাদেশের আশপাশে বঙ্গোপসাগর বা এই এলাকায় তারা একটা শক্ত অবস্থান তৈরি করতে চায়, যেটা হচ্ছে নিরাপত্তার নামে। এই চুক্তিতে হচ্ছে নিরাপত্তা ইস্যু আছে এবং আমরা শুনেছি যে এই নিরাপত্তা ইস্যুর আন্ডারে যুক্তরাষ্ট্র হচ্ছে এই যে মিয়ানমারে যে একটা গৃহযুদ্ধ চলছে সেখানে একটা মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছে এবং সেই করিডোর দেওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে কিন্তু আমাদের জাতীয় পর্যায়েও যারা নীতি নির্ধারক আছে তাদের মধ্যে এক ধরনের বিতর্ক আছে এবং দেশের মানুষ বড় অংশই চায় না যে এই ধরনের করিডোর দেওয়া হোক এবং আমাদের সেনাপ্রধান নিজেও হচ্ছে এই ধরনের করিডোরের দেওয়ার বিরোধিতা করেছেন। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এই যে এখন যে থার্ড রাউন্ড নেগোসিয়েশন যেটা হবে, আপনি জানেন যে আজকে 21 তারিখ পার হয়ে গেল, আর মাত্র 10 দিন আছে। 1 অগাস্ট থেকে এটা কার্যকর হবে 35%। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে মিটিং করার কোনো স্লট পাইনি যে বাংলাদেশের মিটিংটা আসলে কবে হবে যুক্তরাষ্ট্রের সাথে। বাংলাদেশের আমাদের যে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, ওনারা যাওয়ার জন্য আজকের ডেটে তারা টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন, কিন্তু গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়কে মেল দিয়ে জানানো হয়েছে যে তোমরা আমাদের কাছ থেকে সময় না নিয়ে আগে আইসো না, কারণ যুক্তরাষ্ট্রের হচ্ছে 154টা দেশের সাথে এখন নেগোসিয়েশন করতে হচ্ছে, 154টা দেশের সাথে। ফলে ইউএসটিআরের কর্মকর্তাদের মধ্যে অনেক ব্যস্ততা আছে, তাদের প্রিপারেশনে এক একটা দেশের জন্য তাদের আলাদা প্রিপারেশন নিতে হচ্ছে। তো তারা বাংলাদেশ বিষয়ে প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশকে একটা সময় দিবে, সেই সময়টা কবে সেটাও কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কেউ বলতে পারছেন না। এই একটা অবস্থার মধ্যে আছি। তো এখানে মোট কথা হলো যে আমাদের জন্য যেটা সবচেয়ে ভয়ের যে ভিয়েতনামেরটা কমে গেছে, ইন্ডিয়ার উপরে আরোপি করছে কম 26% এবং তারাও নেগোসিয়েশনের মধ্যে আছে। ইন্দোনেশিয়া কমে গেছে, পাকিস্তানের কম, এবং এরা সবাই আরএমজি এক্সপোর্ট করে, আমরাও আরএমজি এক্সপোর্ট করে, আমাদের এখনো 35% রয়ে গেছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে সরকার কি ধরনের উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই নেগোসিয়েশন করে রেসিপ্রোকাল ট্যারিফের রেট কমিয়ে নিয়ে আসার জন্য। আমাদের আলোচনা আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।